মেহতাব হোসেন মাঠে নেমেছে মানে ডবল সিলিন্ডার সঙ্গে নিয়ে নেমেছে। আসবো না কাঁদবো না খুব দুঃখ করবো, আমাকে টেনে নিয়ে চলে যাও, কিন্তু আমার ব্যাগটা না যায়। আমি তোমার মোহনবাগানের সই তুমি ক্লিয়ার করবে আমাকে, 1 টাকায় সই করেছো। দেবুদার বাড়িতে বসে আমার ডিল হয়েছিল এন্টালি। হ্যাঁ, তুমি মোহনবাগানে একটা সিজন ক্যাপ্টেন ছিলে এবং মন মানে ঘরের ছেলে হয়ে গেছিলাম। মোহনবাগান ছাড়লে কেন? দেবাজিতাকে বললাম আমি তো বেঞ্চিতে আর চাকরি করবো না, আমি খেলবো। হ্যাঁ, ল্যাংড়া ঘোড়া হয়ে গেছে, মানে নিজের এই জায়গায় ফিরতে পারবো না, স্যালারি পেতাম, দেয়নি, তাই আমি নো প্রবলেম, আই ডোন্ট কেয়ার। পয়সা নিয়ে আমি জীবন চিন্তা করিনি। পেনের সঙ্গে টোলগের সঙ্গে যে চোখে চোখে ইশারায় কথা হতো, সেটা কি ছোটবেলা থেকে বেড়ে উঠতে সেরকম কোনো ইশারা ছিল? না দেখো, গার্লফ্রেন্ড তো ছিল, অনেকেই ছিল গার্লফ্রেন্ড। হ্যাঁ, সে থাক, জানে বৌদি তোমার। সুনীল যখন প্রেম করতো তখন নাকি তুমি মানে পাহারা দিতে। আমরা যখন গেছি প্রেম করতে তখন তারাও এ করেছে। আর একটা ব্র্যান্ড হয়ে গেছিল লাল হলুদ 14 নম্বর জার্সি। তোমাদের সাথে সবার সাথে আমার খুব ভালো রিলেশন ছিল, যে তুমি আমার যখন খারাপ খেলবো অবশ্যই লিখবে। টোলগে একটা ডাসা নিয়ে গুরবিন্দারকে তারা করছে, পুরো ওই আইস প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। নবীর ওই ইনজুরিটা 1 গোলে জিতছিলে, টিম তুলে নিল মোহনবাগান। ওই ওভারেট কারণে ইসমল তো আর ছুটবে না, মনমান অবশ্যই দর্শকরা ছুটেছে। সেবার কিন্তু মন মানে হিউজ টাকা সাইন করেছে। আমি ওই দেবাশিস পরের দিন বললাম আমি সাইন করবো না, আমি ইসমলে খেলবো। বাজে কথা বলা, কটূক্তি, এইটাই তো ভালোবাসা। গাড়িতে উঠে গেছিলাম ইস্ট বেঙ্গলের। প্রভাবশালী লোক যদি আসে তোমার কাছে আর তুমি তোমার ফ্যামিলি তোমার কলকাতায় থাকে, তো কিছু করার নেই এখানে। এখনকার দিনের ফুটবলাররা ক্ষেপের মাঠে গিয়ে আমরাও খেলেছি, আমিও খেলেছি। নমস্কার, আপনারা দেখছেন প্যারালাল স্পোর্টস। প্যারালাল স্পোর্টসের বিশেষ সেগমেন্ট প্যারালাল আড্ডা। প্যারালাল আড্ডায় আমরা ক্রীড়া জগতের মানুষের সঙ্গে কথা বলি, প্রশ্ন করি না, একেবারে ছক ভাঙা আড্ডা, গল্প করি। অনেকেই বলে ফুটবল মাঠে নাকি দর্শক আসে না। সত্যি কি ফুটবল মাঠে দর্শক আসে না? একদিন ক্ষেপের মাঠে মেহতাব হোসেনকে দাঁড় করিয়ে দিন তো, দেখবেন দর্শক কাকে বলে। এটা আমি বলছি না, এটা কিন্তু প্রবাদ বাক্য চলে আসছে। হ্যাঁ, মেহতাব হোসেন নামটা এমনই বড়, বাংলার ফুটবলে বলা চলে শেষ সুপারস্টার, এখনও পর্যন্ত বলাই যেতে পারে। সেই মেহতাব হোসেন আমার সঙ্গে রয়েছে। মেহতাব দা, প্যারালাল স্পোর্টসে তোমাকে স্বাগত। জিজ্ঞাসা করব মেহতাব হোসেন, আমি প্রথমে যেটা দিয়ে শুরু করলাম সেটাই জিজ্ঞাসা করি। বাংলার ফুটবলে দর্শক আসে না, কিন্তু মেহতাব হোসেন যখন কোথাও যায়, কোনো দূরের কোনো জায়গায় যায়, মানে দর্শকে ছয় লাভ, এটা তো দেখতেই পাই, তাই তো? দেখো, এখন তো এটাই কালচার হয়ে গেছে যে সেভেন্স মাইটে দর্শক হচ্ছে। আর ইস্টবেঙ্গল মোহনবাগান যখন খেলছে তখন দর্শক মানে সেইভাবে ভরছে না। আমি আই লিগেও দেখেছি, যখন এরমভাবে এত ভালো স্টেডিয়াম ছিল না তখন, মানে এরম ক্রুশিয়াল ম্যাচে ফুল স্টেডিয়াম, তোমার মনে আছে কিনা জানি না, এএফসি কাপ সেমিফাইনাল, প্রায় 80,000 সাপোর্টার হয়েছিল একটা সিঙ্গেল ম্যাচের জন্য। এরম তাই হতো। তো মোস্ট অফ দ্য টাইম আগে হাফ অফ দ্য গ্যালারি ভরতো। সল্টলেক তো বিশাল বড় স্টেডিয়াম, কিন্তু ইম্পর্টেন্ট ম্যাচ বা তুমি যে কোনো ইস্টবেঙ্গল ভালো জায়গায় আছে বা মোহনবাগান ভালো জায়গায় আছে, হাফ অফ দ্য গ্যালারি হতো, মানে মিনস উপরে, মানে নিচে অ্যান্ড উপরে বা তার উপরে টেরেসে ভালো লোক আসতো। এখন জানি না কেন আসছে না, লোক বিজি হতে পারে, লোকের প্রচুর কাজ বেড়ে গেছে, হয়তো শুধু ডার্বির জন্যে যে এই আবেগটা কাজে লাগার জন্য আসে। আমার মনে হয়, আমি অবশ্যই সবাইকে অনুরোধ করব, সেই ইস্টবেঙ্গলের সাপোর্টার হোক, মোহনবাগান সাপোর্টার হোক, মাঠে আসুন। প্লেয়াররা যত মাঠে আসবেন তত প্লেয়াররা উজ্জীবিত হয়। আমরা তো এটা ছোটোবেলা থেকে দেখেছি। এমটি গ্রাউন্ডে আমরা তো দেখে নিয়েছি যে কোভিডের টাইমে কী হয়েছে মানুষের। যেটা বলবো, মানে সবসময় বলা হতো যে মেহতাব হোসেন মাঠে নেমেছে মানে ডবল সিলিন্ডার সঙ্গে নিয়ে নেমেছে। এরকমভাবেই কিন্তু মেহতাব হোসেন মাঠে সারা মাঠ বলা যায় কার্যত চষে বেড়াতো। একটা সময়ে ইস্টবেঙ্গলের মিডফিল্ড জেনারেলও হয়ে উঠেছিল। সেই মিডফিল্ড জেনারেল হওয়ার যাত্রাটা, এই স্টারডাম আসার আগের যে পিছনের খাটনিটা, সেটা কিন্তু আর 5টা ফুটবলারের মতোই একেবারে গ্রাম থেকে ভোর 4টে ট্রেন ধরে আসা, কি তাই তো মেহতাব? হ্যাঁ, অবশ্যই তুমি ঠিকই বলেছো। 4:30 ওঠা, 5টা 10-এ ট্রেন ধরা, ওই ভিড়ের মধ্যে। এখনও একটা কথা আমার মনে আছে, মানে হাসবো না কাঁদবো না খুব দুঃখ করবো। তখন ব্যাগ ছিল না, তখন আমি কালীঘাটে খেলি সম্ভবত। হ্যাঁ, কালীঘাট 1998, 1998-90 কালীঘাটে এ গ্রুপ। তখন বালিগঞ্জ থেকে উঠেছি খেলে, সম্ভবত বিএনআরের সাথে, কালীঘাট ভার্সেস বিএনআর ম্যাচটা খেলে প্রচণ্ড টায়ার্ড। তারপরে পলি ব্যাগ নিয়ে উঠেছি। এবার
পলিব্যাগ একদিকে, আমি একদিকে, সম্ভবত পলিব্যাগ অথবা ব্যাগ হবে, যে কোনো একটা একদিকে আর আমি একদিকে। আমি ভাবছি আমি আমাকে টেনে নিয়ে চলে যাও, কিন্তু আমার আমার ব্যাগটা না যায় এমন, মানে কিটগুলো রয়েছে। যেহেতু আমার বুট আছে ওখানে, আবার কিনতে পারবো কি না, আবার কষ্ট করে কেন। ওই সময় সবাই কালীঘাট থেকে সম্ভবত গাড়ি ভাড়া দিয়েছে সারা বছরে, মানে 3 মাস বা 1.5 মাস সারা বছরে, মানে ওটা আমরা সারা ইয়ারেই ধরি, 3 মাসের লিগ। সো 2,000 টাকা পেয়েছিলাম, তো ওখান থেকে 1,500 টাকা বুট কিনেছিলাম, এখন মনে আছে আমার। ভাবছি বুটটা না যায়, আমি নেমে যাই, বুটটা এখন থেকে যায়। মানে এরম কষ্ট, মানে এরম ভিড় হতো না ট্রেনে। মানে তুমি সাউথ 24 পরগনা যদি ট্রেনে ওঠো, ডায়মন্ডহাওড়া, লক্ষ্মীকান্তপুর বা কিছু সময় বারুইপুর, ক্যানিং, তুমি দম ফেলতে পারবে না, মানে এতটা ক্রাউডেড হয়। আর তখন বাচ্চা ছেলে, আমি খুব কষ্ট হয়েছিল তখন। মনে হতো কবে আমি বড় টিমে খেলবো, কবে আমি গাড়ি চড়বো, কখন আমি কলকাতা শিফট করব। হয়তো ওই পরিশ্রমটা, ওই হার্ডওয়ার্কটা, ওই চিন্তাধারাকে সবসময় না, আমি দেশের হয়ে খেলবো, ইস্টবেঙ্গল মোহনবাগান হয়ে খেলবো। যখন আমি কালীঘাট খেলতাম তখন আমার একটা সবসময় স্বপ্ন দেখতাম, আমাকে আরও বেশি পরিশ্রম করতে হবে। এরম কি আছে যে ইস্টবেঙ্গল মোহনবাগান প্লেয়ারদের যে আমি করতে পারি না বা আমি পারি না, সেগুলো। আর সিনিয়রদেরকে সত্যি খুব রেসপেক্ট করতাম আর করি এখনও, স্টিল নাও। অমিত দা, বাসুদা, এদের থেকে আমি অনেক কিছু শিখেছি, ডিসিপ্লিন। অমিত দার থেকে অনেক কিছু ডিসিপ্লিন। দাদা তোমার আইডল ছিল? আইডল ছিল, আমি এখনও আইডল আছে, আর ছিল না, এখনও আছে। তো অমিত দা থেকে শিখেছি কখন ঘুমাতে হবে, কখন খেতে হবে, তাড়াতাড়ি ঘুমাতে হবে তাদের। আর একটা প্লেয়ারের না রেস্টটা হচ্ছে খুব ভাইটাল, তো থেকে শিখেছি। স্ট্রাগল তো করেছি, বাড়িতে কেউ চাইতো না, মা চাইতো না, মা কিছুটা সাপোর্ট করেছে, বাবা চাইতো না। আর দেখো, প্রত্যেকটা বাবা মা চায় তার ছেলে পড়াশোনা করে কিছু ভালো কিছু করুক, কিন্তু আমার এরাম নেশা ঢুকে গেছিলো। মানে তোমরা 5 ভাই বোনের সংসার ছিল, আমি যতটুকু জানি, তুমি কারেক্ট করে দেবে। সেখানটায় দাঁড়িয়ে ফুটবলে কেন আসলে, মানে ফুটবলটাই কেন? মানে আমি জানি জেলায় ফুটবলের একটা বিশাল ক্রেজ আছে, ছোটোবেলায় ফুটবল মাঠে দৌড়ে যাওয়া। এবং বাস্তব বলতে দেখো, ছোটোবেলায় যখন আমি বেড়ে উঠি তখন সেইভাবে ক্রিকেট ছিল না আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলো, হয়তো মুম্বাই ছিল, হয়তো দিল্লিতে ছিল, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আমি যখন ছোট তখন সেইভাবে ফুটবল, মানে সেইভাবে ক্রিকেট ছিল না আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আফটার দাদা দেন ক্রেজটা এসছে, ক্যাপ্টেন হয়েছে, হ্যাটস অফ দাদা, যা করেছে অনেক কিছু করেছে, ক্যাপ্টেনশিপ করেছে ইন্ডিয়ার। কিন্তু তখন প্রত্যেকটা মানে পাড়ায় ফুটবল নিয়েই খেলা হতো, ফুটবলই কেরিয়ার ছিল। ফুটবল মানে দাদারা এত ভালো খেলতো, তো দাদাদের দেখে আমার ওই প্যাশনটা গ্রো করা। কেন আমার বাবা বা আমার দাদু বা আমার কাকারা বা আমার তার আগের তোমার ফ্যামিলি কেউ খেলেনি জীবনে, মানে 3 পুরুষ কেউ খেলেনি ফুটবল বা খেলতো না, স্পোর্টস পারসন তো নয়। তো তাই জন্য বাবা চাইতেন যে আমি পড়াশোনা করি, বাবা খুব বকতেন, কিন্তু মা কিছু কিছু ক্ষেত্রে খুব সাপোর্ট করতো, চুরি করেও 5 টাকা দিত আমাকে। তো ওই করেছি, মানে যে হার মানিনি কোনোদিন। পয়সা নেই, প্র্যাকটিসে যেতে পারবো না। আমার মনে হয় মনাদা আমার ইস্টবেঙ্গলে আসার পরেও বলতো সবাইকে যে বন্যা হয়ে যাক, পৃথিবী এদিক ওদিক হয়ে যাক, কিন্তু মেহতা প্র্যাকটিস কামাই করবে না। আমি তখন ফার্স্ট টিমে খেলছি, তারপরে প্র্যাকটিস আমি কোনোদিন কামাই করতাম না। আচ্ছা, এই যে যোগসূত্রটা, মানে তুমি যেখান থেকে বেড়ে উঠেছো সেখান থেকে কলকাতা ময়দানে যে আসলে, প্রথমে হয়তো কালীঘাট ক্লাবে এসেছিলে, তো এই যোগসূত্রটা কীভাবে, ব্রিজটা কীভাবে? দেখো, প্রথমে আমি বারুইপুরে প্র্যাকটিস করতাম, বারুইপুরে দেবুদার কাছে প্র্যাকটিস করতাম, মদারহাট মাঠে, স্কুল মাঠে। ওখান থেকে নার্সারি খেলার জন্য, যেহেতু নার্সারি টিম ছিল না, নার্সারি খেলার টিমের জন্যে, ওই টিমে মানে নার্সারি খেলার জন্যে দেবুদা অভিদার কাছে আনলো। অভিদা মানে এত ভালো লোক, আমি তো আমার মানে আমি পুরো পৃথিবী বলছি, ঘুরেছি আমি অনেক। এরম নিঃস্বার্থভাবে করা মানুষ বাচ্চাদের জন্যে, নিজের ইউনিভার্সিটি চাকরি করতেন, ক্যালকাটা ইউনিভার্সিটিতে। মানে তুমি না দেখা করলে, ওনার সাথে কথা না বললে তুমি বিলিভ করতে পারবে না। উনি এতটাই আমাকে ভালোবাসতেন, নিজের বাড়িতে রাখতেন, নিজে পড়াশোনা করাতেন, নিজে খাওয়াতেন।
এখন হয়তো অতটা আমার যাওয়া হয় না, কিন্তু নিঃস্বার্থভাবে যার জন্যই করেছে, মানে সবার জন্যে কিছুটা হলে যা খাওয়া, ধরো দুধ, ব্রেড উনি নিজের পয়সা দিয়ে করতেন, তখন এত কেউ ছিল না দেওয়ার। তো উনি আমার, যদি তুমি বলো, গডফাদার। তারপরে তুমি কালীঘাট ক্লাবে আসলে, সেখান থেকে টালিগঞ্জ। না, তারপরে নার্সারি ডিভিশন খেললাম তোমার ঢাকুরের শক্তি ও সংহতি। দেন ওইখান থেকে আমার তখন জাস্ট 13-14তে পড়বো আমি, মানে আমার বড় ছেলের বয়সে আমি। তখন অবিদা নার্সারি পেরিয়েছি, আর তখন মানে 13 বছর অবধি থাকে নার্সারি, তখন থাকতো আমাদের সময়। তারপরে 14 বছর তুমি ওভার হয়ে গেলে, তখন অবিদা তখন পাঠিয়েছিল, তখন গোপের রেখাও ওঠেনি আমার, আন্ডার 16 বেঙ্গলে পাঠিয়েছিল। তো বলছে আমি তোমাকে পাঠাবো, কিন্তু চান্স পাওয়া হচ্ছে তোমার দায়িত্ব, কেন আমারও তো ক্ষমতা নেই, আইএফএতে আমি কিছু নয়, আমি একটা ক্যাম্প চালাই সবাইকে নিয়ে, যা হোক করে হোক। তাই আমি বললাম আপনি শুধু আমাকে পাঠান, তারপরে আমার উপরে ছেড়ে দিন। এরপর বলো, এই তুমি টালিগঞ্জ থেকে মোহনবাগানে গেছিলে, আর যেটা শুনেছি সব থেকে বড় কথা, টালিগঞ্জ থেকে তোমার মোহনবাগানের সই তুমি ক্লিয়ার করবে আমাকে, 1 টাকায় সই করেছিলে। না, যেটা শুনেছো সেটা সম্পূর্ণ ভুল। এটা কিন্তু খুব শোনা যায়। না 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 না, আমি সবসময় বলতাম কি আমাকে পারফরমেন্স দেখে টাকা দেবে, টাকা এদিক ওদিক হচ্ছিল। তখন ইস্টবেঙ্গলে অবিদাই বারণ করেছিলেন, অবিদা কে তখন ইস্টবেঙ্গলে প্রচুর প্লেয়ার, প্রচুর, তখন সবে ওরা ভৌমিকদা আসিয়ান কাপে টিম করছে, আর তখন মোহনবাগান থেকে সব সিনিয়র প্লেয়াররা ছেড়ে বেরোচ্ছে। তো অবিদা বলে যেখানে খেলতে পারবে সেখানে তুমি সাইন করো। তখন আমি অবিদার কাছে প্রত্যেকটা কথা শুনেই আমি কাজ করতাম। সে প্রথমে সাইনিং বলো, তারপরে নিজের ডিসিশান, তারপরে বিয়ের পরে ভালো মন্দ সব ওয়াইফ করলো, ডিল করলো ইস্টবেঙ্গলের সাথে। কিন্তু তখন অবিদাই বলতেন যে এটা ঠিক। তো ওই ডিসিশনগুলো মোহনবাগান মানে টালিগঞ্জে সাইন করার আগে আমি ভারতী রেভিনিউ সাইন করেছিলাম। তো ভারতী রেভিনিউ সাইন করার পরে অবিদা বলেছিলেন যে তুমি যদি ভারতী রেভিনিউ খেলো তাহলে কলকাতা লিগ খেলতে হবে, আর যদি ভারতী রেভিনিউ খেলতে চাও তাহলে আমার সাথে তুমি আর কোনো দিন কথা বলবে না। মানে এটা ইমোশান, আমার সাথে ওনার যে কানেকশান, আমি বললাম অবিদা আপনি যেটা বলবেন আমি সেটাই করবো। তো ওখান থেকে ছাড়িয়ে আমাকে অ্যাডভান্স দিয়ে দিয়েছিল, টোকেন নিয়ে নিয়েছিল। আমি বললাম আমি খেলবো না, রঞ্জিত গুপ্ত তখন বহুত বেঁচে ছিল। আমি রঞ্জিত স্যার আমি খেলবো না, আমি টালিগঞ্জে খেলবো, কম পয়সা খেলবো, কিন্তু টালিগঞ্জে খেলবো, আই লিগে খেলবো। ওখান থেকে আমার একটা বলে না মানে মোড় ঘোরা, ইউটার্ন যদি আমি মেবি ভারতী রেভিনিউ সাইন করতাম হয়তো আমি স্ট্যাবলিশ করতে পারতাম না, আই লিগ খেলতে পারতাম না, লোক আমাকে চিনতে পারতো না, বা লোক আমাকে দেখতে পারতো যে একটা ছেলে আই লিগে খেলে, তখন তো আই লিগে মেন ছিল, একটা ছেলে আই লিগে খেলছে তাকে সবাই দেখবে, আর কলকাতা লিগে কে দেখবে। তো ওইটা হচ্ছে আমার টার্নিং পয়েন্ট ছিল। সেখান থেকে মোহনবাগানে আসলে যে মানে কিভাবে আসার ব্যাপারটা হলো, ফার্স্ট ফোনটা আসলো বা কিভাবে হলো, মানে তখনকার দিনে আমরা জানি দল বদলটা হেবি খুব রোমাঞ্চক। দেবুদা বেঁচে ছিলেন, দেবুদা ইস্টবেঙ্গল বলেছিল, কিন্তু ইস্টবেঙ্গলে যে টাকাটা অবিদা বলেছিলেন, অবিদাই তখন ডিল করছিলেন, তো রাজি হয়নি। তখন ইচ্ছা করেই বলেছিলেন কেন গে আমি খেলতে পারি যেখানে যাই, কেন উনি অনেক এক্সপিরিয়েন্স, অনেক বোঝেন ব্যাপারটা। তাই আমি বললাম আপনার ব্যাপার। তখন টালিগঞ্জে আমরা খেলছি কোচিতে, আই লিগে লাস্ট ম্যাচ, রেলিগেশন ম্যাচ, তখন আমরা 5 গোলে জিতেছিলাম কোচি, এফসি কোচির সাথে। সেই বছর লাস্ট ছিল এফসি কোচির। তো অবিদা বললেন ঠিক আছে তুমি মোহনবাগানেই সাইন করো। তখন দেবাশিসদা অবিদাকে ফোন করেছিল, দেবুদা তখন বেঁচেছিলেন, দেবু মুখার্জি ফোন করে, দেবুদা অবিদাকে ফোন করে। তো দেবুদার বাড়িতে বসে আমার ডিল হয়েছিল, এন্টালির বাড়িতে। তো দেবাশিসদার সাথে খুব বেশি হিউজ মানি ছিল না, কিন্তু আমি স্যাটিসফাই ছিলাম কি আমি বড় টিমে সাইন করতে পারছি। তার আগের দিন যখন প্র্যাকটিসে যাই, আমি কার সাথে প্র্যাকটিস করবো, বাসুদেব মণ্ডল, কার সাথে প্র্যাকটিস করবো, ব্যারেটো, মার্কোস, ঋষি ভাই, মানে এগুলা তো আমরা টিভিতে দেখেছি স্বপ্ন। মানে জেলার ছেলে টিভিতে যাদের দেখা, মানে চোখে মুখে বিস্ময় নিয়ে মাঠে শেয়ার করবো ড্রেসিং রুম, আমি ভাবতেই পারছিলাম না, সারা রাত আমার ঘুম হয়নি। তারপরে গেছি পরের দিন প্র্যাকটিস করেছি, ভালো ওয়েলকাম পেয়েছি। হ্যাঁ, এটা বলতে পারো তখন একটা ভয় থাকে না, দবদবা থাকে বড় প্লেয়ারদের, সেটা ছিল।
কিন্তু যখন আস্তে আস্তে যখন খেলতে আরম্ভ করি তখন এত ইজি হয়ে গেছিলাম আমরা সবাই, প্রত্যেকটা ব্যারেটোর সাথে বলো, ব্যারেটো তো এখনও খুব ভালো রিলেশন, বাসুদা, অমিত দা, যাদেরকে দেখে আইডল মেনেছি তাদের সাথে খেলছি, এর থেকে বড় আর জিনিস তো আমার কাছে পাওনা কিছু ছিল না। তার জন্যই আর কি খুব ইজি হয়ে গেছিলাম, কি আমার সিনিয়রগুলো খুব ভালো পেয়েছিলাম আমি। আর তারপরে তো যা করেছো সেটা ইতিহাস, মানে মোহনবাগান এবং তারপরে যখন ইস্টবেঙ্গলে আসা সেটা একটা সোনালী অধ্যায়, আসবো সেগুলোতে। এর মাঝখানে জিজ্ঞাসা করব, এখানটা বৌদি দাঁড়িয়ে আছে, বৌদি তো জীবনে আসাটা তুমি আমি সব সময় শুনেছি তোমার কাছ থেকে যে তোমার জীবনের এটাও একটা টার্নিং পয়েন্ট, কিন্তু প্রশ্নটা আমার এটা থাকবে না, কারণ এটা তুমি সব বলে দিয়েছো। সেটা হচ্ছে আমরা জানি যখন ট্রেভার মর্গানের সময় পেনের সঙ্গে টোলগের সঙ্গে যে চোখে চোখে ইশারায় কথা হতো, সেটা কি ছোটবেলা থেকে বেড়ে উঠতে সেরকম কোনো ইশারা ছিল? কটা না দেখো, গার্লফ্রেন্ড তো ছিল, অনেকই ছিল গার্লফ্রেন্ড, আছে কিন্তু সে থাক, জানে বৌদি তোমার, কিন্তু বিয়ে আর মৃত্যু এগুলো কি বলতো সব কপালের লেখা থাকে। হয়তো এই ছিল আমার লাইফে, কিন্তু হ্যাঁ অবশ্যই আমি যখন বিয়ে করেছি একটাই, এছাড়া আর লাইফে কিছু হতে পারে না। কিন্তু হ্যাঁ লাকি, খুব লাকিও আমার জন্যে, আমার লাইফ স্টেবল করার জন্যে, আমার লাইফ ডিসিপ্লিন আনার জন্যে। আমি তো ডিসিপ্লিন বরাবরই ছিলাম, কিন্তু মানুষ যা হয় না, টাকা এসে গেলে, টাকা পয়সা এসে গেলে মানুষের মাথা ঘুরে যায়, মাটিতে পা পড়ে না। কিন্তু হ্যাঁ আমার মাটি থেকে কোনো দিন মাটি থেকে সবসময় মাটিতেই ছিল, কিন্তু মানুষ একটু নিজের মানে দিশা থেকে সরে যায়, লক্ষ্য থেকে আলাদা জায়গায় চলে যায়। বৌদি এটা খুব মেনটেন করেছে তোমাকে। হ্যাঁ ওইটা তার জন্য আমিও খুব মানে মানে তখন চাইছিলাম কি আমি বিয়ে করি, খুব তাড়াতাড়ি বিয়েও করেছি। আর কিন্তু বিয়ের আগে যে প্রেমের গল্পটা, এটাও তো মানে কোনো একটা ফিল্মের মতোই একটা গল্প, মানে ডেফিনেটলি এটা মানে সেই দেখো, আমি প্রপোজ করেছিলাম প্রথমে, আমার ওয়াইফ করেনি, আমি প্রপোজ করেছিলাম, আমার ফ্ল্যাটে পড়তে আসতো, আমি মানে কোথাও দেখা হয়েছিল, মিনস আমাদের নিচে একটা রেস্টুরেন্ট ছিল, ওখানে আসতো, ওখানে তখন প্রথম দেখা। তারপরে বললাম, আমার এক দাদা ছিল শরীফদা বলে, অমিতদা ছিল, কে আমি এদিকে প্রপোজ করবো এই ওই হ্যান ত্যান, তো বলে যেটা পারিস কর, মানে দাদারা যা বলে আর কি। হ্যাঁ তো হ্যাঁ সাপোর্ট করেছে সবাই, এনে বলো তো আমি এরম একটা মানুষ যে যার সাথে মিশেছি তারা সবসময় জানতো এই ছেলেটা কিন্তু খুব ভালো, ছেলেটা কিন্তু খুব একটা বাজে ছেলে না। তো আমি সবসময় ওদেরকে আলোচনা করতাম কি করব। হ্যাঁ করাতে কি খুব কষ্ট করতে? না খুব একটা করার থেকে বেশি কষ্ট না খুব একটা। দেখো অবশ্যই যখন একটা মেয়ে যখন ফুটবল দেখে না, চেনে না, তাকে তো রাজি করতে অসুবিধা হয়, সেটা হয়েছিল আর কি। একদমই। আর তারপর বৌদি আসার পর তুমি যেটা বারবার বলো, তোমার সাকসেস লেভেল আরও বেড়ে গেছে, এবং সেখান থেকে দাঁড়িয়ে মোহনবাগানের পার্টে যদি আসি, কারণ তোমার ফুটবল কেরিয়ার মোহনবাগান এবং তারপরে একটা বড় ইস্টবেঙ্গল, তারপরে মোহনবাগান থেকে রিটায়ারমেন্ট, প্রথমে তারপরে জামশেদপুর আইএসএল, মানে স্বর্ণযুগ তো এইগুলোই আর কি, যতদিন ছিল আর কি। তো সেখানটায় দাঁড়িয়ে এই যে মোহনবাগানে, আমি যদি খুব ভুল না করি তুমি মোহনবাগানে একটা সিজন ক্যাপ্টেন ছিলে এবং মানে সুনামের সঙ্গে খেলেছিলে, তাই তো? না ওই সময় আমি মোহনবাগানে ঘরের ছেলে হয়ে গেছিলাম 2002, 3, 4, 5, তখন ব্যারেটোরা কেউ 6 আমি লাস্ট খেললাম, ইস্ট বেঙ্গলে এলাম তোমার সাথে। তো তখন তো চেঞ্জ হতে আরম্ভ করেছে না, তখন মোহনবাগানের এরকম অবস্থা ছিল, তখন একটা সেট টিম থেকে যখন একটা টিম ভেঙে যায় না, যে কোনো টিমের দেখবে তখন সাকসেস পেতে মুশকিল হয়, ফরেনার আসছে না, ভালো ইন্ডিয়ান প্লেয়ার আসছে না। আমাদের কিছুদিন খুব ভালো একটা সাইড হয়েছিল, খুব ভালো টিম হয়েছিল মোহনবাগানে, যেটা আমি তোমাকে বলবো 2004-5, তোম্বা, ধরমজিৎ, আমি, নোয়েল সম্ভবত চলে গেছিল, মেরাজউদ্দিন ওয়াডু, ডু, ঠিক আছে। স্ট্রাইকিংয়ে সবসময় প্রবলেম ছিল তখন, মানে একটা গ্যাপ। তুমি মনে হয় অ্যাটাকিং মিডফিল্ডার খেলতাম, রাইট। প্রচুর গোলও করেছি আমি, আমার সম্ভবত গোল আছে কিনা আমি জানি না, কিন্তু আই লিগে, কলকাতা লিগে প্রচুর গোল করেছি আমি। যে এখন যেরকম ডিফেন্সিভ মিডফিল্ডার এখানে হয়ে গেছি, তখন
কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছি, মোহনবাগান হয়ে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়েছি, আইএফএসএল চ্যাম্পিয়ন হয়েছি, প্রায় ধরো আই লিগে অলমোস্ট সেকেন্ড হয়েছে, মানে ওই আর কি, যেটা এখানে না লেখা থাকলে যা হয় আর কি। তো কিছু কিছু ক্ষেত্রে খুব ভালো কিন্তু তুমি টিম যদি দেখো সেরমভাবে সেই টিম ছিল না আমাদের। আপ ফ্রন্টে অসীম এলো, অসীমের ইঞ্জুরি হয়ে গেল। সুনীল, তুমি আর অসীম মনে হয় একসঙ্গেই জয়েন। আমি অসীম, তার আগে সুনীল ছিল মোহনবাগানে। সুনীল ক্লিক করতে পারলো না, অফ কালার দেন ইন, মানে এরম চলছিল সুনীলের, মানে একটা ঠিক দিশা যাচ্ছিল না, এরম হচ্ছিল। তো টিমটাও সেরম পাচ্ছিল না, তার জন্য সাকসেসের রেট কম। কিন্তু যখন তুমি যেটা বললে ইস্ট বেঙ্গলে আসার পরে, ইস্ট বেঙ্গলে আমি আসবো, তার আগে জিজ্ঞাসা করব মোহনবাগান ছাড়লে কেন সেই সময়? কারণ মোহনবাগানের তুমি প্রায় ঘরের ছেলে হয়ে গেছো। দেখো, কোনো মানুষে কোনো কিছু স্থায়ী নয়। আমি জানি তুমি কি যেতে জিজ্ঞেস করতে চাইছো। তখন আমার 2006 প্র্যাকটিসে আমার ইঞ্জুরি হয়, বিশুদা কোচ। তার আগের দিন এয়ার ইন্ডিয়া ম্যাচে একটা আমি ওয়ার্ল্ড ক্লাস, আমার কাছে ওই ভিডিও নেই, ওয়ার্ল্ড ক্লাস গোল করেছিলাম, পরপর 3টে ম্যাচে গোল করেছিলাম। তারপরে গাড়ি কিনেছিলাম, আমার মনে আছে, মাকে আমি ছড়িয়েছিলাম শর্টলেগ মাঠে, শর্টলেগে এসেছিল মা। তো তারপরের দিন রেস্টের পরে প্র্যাকটিস ছিল, তখন আমার হাঁটু ইঞ্জুরি হয়, লিগামেন্ট ছিঁড়ে যায়। তারপরে আস্তে 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 করে, তারপরে ওই সময় আমি ওএনজিসি চাকরিও ছেড়ে দিই। তারপর দেবাশিসদাকে বললাম আমি তো ওএনজিসি আর চাকরি করবো না, আমি খেলবো। কেন, এত বছর আমি কষ্ট করেছি ছোটোবেলা থেকে, 6 বছর, মানে 7 বছর বয়স থেকে কষ্ট করে, 7 বছর বয়স থেকে কষ্ট করেছি, এত কষ্ট আমার বৃথা হয়ে যাবে। আমি আবার, কেন, আমার কন্ট্রাক্ট ছিলই মোহনবাগানের সাথে, ওএনজিসিতে আমি এখান থেকে লোনে গেছি, আবার দেন লোনে ফিরেছি। তো আমি বললাম আমি আবার চলে আসবো, চাকরি ছেড়ে দিচ্ছি। তো আমি বললো ঠিক আছে। ডাইরেক্ট আমি ওই পা নিয়ে আমি ফুল ফিটও হইনি তখন ডুরান্ড খেলতে চলে যাই। তারপরে আস্তে 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 ওই সময়, ওই বছর ফেডারেশন কাপ জিতলাম, তখন এফসি কাপ খেলতে গেলাম। তখন আমি কিছু রিয়াকশান দেখছিলাম কি আমি ফিট হতে পারবো না, আমি নট আপ টু দ্য মার্ক তখন ছিলাম, মানে বাস্তব যেটা বলছি। কিন্তু আমি চেষ্টা করেছি। তখন সে বছর আমি ফেডারেশন কাপে গোল করেছি, যেবার চ্যাম্পিয়ন হলো লাস্ট 2006, গোলও করেছি, ভালো খেলেছি, এএফসি কাপে ভালো খেলেছি। তখন আসতে কাম ব্যাক, মানে একটা প্লেয়ার হাঁটু ইঞ্জুরি পরেই যে এসে অসাধারণ ফুটবল খেলে দেবে, তখন বিশ্বাস হচ্ছিল না। ল্যাংড়া ঘোড়া হয়ে গেছে, মানে নিজের এই জায়গা ফিরতে পারবে না। তুমি ক্লাব থেকে তারপরে অনেক টিএফএ প্লেয়ার, না দেখো মানুষের বিহেভিয়ার, বডি ল্যাঙ্গুয়েজ। যখন আমি এএফসি কাপ সিঙ্গাপুর থেকে ফিরেছি, তখন আমি বুঝতে পারছি, বা চলছে, আলোচনা চলছে, এই প্লেয়ার নিয়ে, নাম করবো না আমি, তাকে ছোট করা হবে, এই প্লেয়ার নিয়ে আসছে টিএফএ থেকে, একে ওখান থেকে নিয়ে আসছে। ঠিক আছে, নো প্রবলেম, টাইম আমারও আসবে। আমার উত্তরটা হচ্ছে মাঠে জবাব দেবো। আমি কোনো দিন কাউকে কিছু বলিনি। হতেই পারে একটা প্লেয়ার না রাখতে, কিন্তু তার আগে কিন্তু আমি অলওয়েজ ওদের উপরে, মানে অফিসিয়ালদের উপরে ফেথ ছিল। কিন্তু আমি ভাবলাম না, মন থেকে আর সেই টানটা পাচ্ছিল না, চারপাশে এত একটা পা হয়ে গেছে, ছিবড়ে হয়ে গেছে, ঠিক আছে, নো প্রবলেম। তারপরে তোমার জীবনের স্বর্ণযুগ ইস্ট বেঙ্গলে, মানে আমি জিজ্ঞাসা করবো, মানে কিভাবে ইস্ট বেঙ্গলে এলে আর কি, যোগাযোগ সূত্রটা যদি বলো ভিতরে। বাবুদা সবসময় যোগাযোগ রাখতো আমার সাথে, হ্যাঁ, বাবু চক্রবর্তী এবং বাবু ভট্টাচার্য রাখতেন, নিতুদা বলেছিল সবসময়। তো বাবুদা কথা বললো, অমিতদার ভায়া হয়েছিল এটা, অমিত দাস বললো বাবুদার সাথে তোর সাথে কথা বলতে চায়, তুই কথা বল। কথা বললাম। এএফসি কাপ খেলতে যাওয়ার আগে আমি এখানে কন্ট্রাক্ট পেপার ওদের দিয়ে, তখন কন্ট্রাক্ট শেষ হয়ে যায়, সে বছর 2006 কন্ট্রাক্ট শেষ, সাইন করে আমি চলে গেলাম এফসি কাপ খেলতে। ভিতরে যা খবর হয় আর কি, অফিসিয়ালদের মধ্যে জেনে গেছে। তারপরে লাস্টের দিকে হয়তো আমার, দেখো এ তো ইউরোপে তাই হয়, মাঝখানেই জেনে যাচ্ছে একটা প্লেয়ার ট্রান্সফার নিয়ে চলে যাবে,
অন্য ক্লাবে চলে যাবে। তার মানে টিল এন্ড অবধি একটা প্রফেশনাল প্লেয়ার নিজের 100%টা দেয়। তখন দেবাশিসদা বললো এটা তুই ঠিক না, এটা ঠিক না, ঠিক করিস নি, এই ওই হ্যান ত্যান। বললাম দেখো, প্রফেশনাল প্লেয়ার টিল ডেট অবধি, মানে যতদিন নিঃশ্বাস আছে তার সে পারফর্ম করবে আর খেলবে। মাঠে নামলে তো তখন অন্য ব্যাপার। হ্যাঁ, এইবার লাস্ট হয়তো 1 মাসের স্যালারি পেতাম, দেয়নি, তাই আমি বললাম নো প্রবলেম, আই ডোন্ট কেয়ার। পয়সা নিয়ে আমি জীবনে চিন্তা করিনি, আর তার টাকা অনেক কামিয়ে নেবো আমি, তার থেকেও 10 কেন 100 গুণ বেশি কামিয়ে নিয়েছে। একদমই। মেহতাব হোসেন মানে একটা জেদ, একটা লড়াকু মানসিকতা, যেটা মাঠে দেখা যেত কার্যত। আর সেটাই হয়তো ইস্টবেঙ্গলের 14 নম্বর জার্সিটার একটা ব্র্যান্ড হয়ে গেছিল, লাল হলুদ 14 নম্বর জার্সিটা। এই আবেগ, এই ভালোবাসা, এই মানুষের চিৎকার যে সময়টা পেয়েছো তুমি, পুরো গ্যালারি মেহতাব মেহতাব মেহতাব, এটা আমরা শুনতাম আর কি, মানে মাঠে নেমে নিশ্চয়ই গুজবাম্পও হতো আর কি, একটু ডিস্ট্র্যাক্ট। না না, অবশ্যই অবশ্যই, আমি খুব খুব এনজয় করতাম এটাকে, খুব এনজয় করতাম। তুমি বিলিভ করতে পারবে কি না, যত ডার্বি ম্যাচে বা অন্য কোনো ম্যাচে এরম যদি চেয়ার করতো না, আমি নিজেকে উজ্জীবিত করতাম আরও, কি আরও বেটার করতে হবে এদের জন্যে। এরা কোথায় থেকে বনগা, কোথায় তোমার মালদা, কোথায় মুর্শিদাবাদ, কোথায় শিলিগুড়ি, এরা খেলা দেখতে আসছে শুধু একটা টিমের জন্যে, টিম সাকসেস পাক, আমার প্লেয়ার ভালো খেলুক। এদের জন্যেই কিন্তু প্লেয়ার তৈরি হয়, প্লেয়াররা কিন্তু এদের জন্য নয়, এরাই কিন্তু প্লেয়ারদের তৈরি করে, সাপোর্টাররাই কিন্তু প্লেয়ারদের তৈরি করে, তাই না? এরা যদি না থাকে, আমাদের যদি অ্যাপ্রিসিয়েট না করে, শুধু খালি মাঠে খেলবো, তাহলে তার মানে কি, তাহলে সে খেলার কোনো মানেই হয় না। আচ্ছা, আমাকে একটা কথা বলো, তুমি মোহনবাগানে যখন ছিলে অ্যাটাকিং মিডও ছিলে, ইস্টবেঙ্গলে আসলে ডিফেন্সিভ মিডফিল্ডার হলো, মানে কে বললো বা কার নির্দেশ? এটা থ্যাঙ্কস টু রাইডার। আচ্ছা, থ্যাঙ্কস টু রাইডার। যখন প্রথমে আসে, ভৌমিকদা চলে যাওয়ার পরে আমরা 5-3-তে হারলাম, তারপরে রাইডার এলো, ফেডারেশন কাপ 2 গোলে হারালাম মোহনবাগানকে। 5-3, আচ্ছা ওই চিডির। হ্যাঁ, তো রাইডার এলো, আর উনি না খুব হার্ডওয়ার্ক প্লেয়ার খুব পছন্দ করতেন। উনি জানি না কী দেখেছে আমার মধ্যে, কিন্তু আমি ডিফেন্সিভ মিডফিল্ডার খেলতে পারি। ওই আমার শুরু 2008-09। তারপর থেকে তো যেটা হয়েছে সেটা ইতিহাস। আচ্ছা, এবার জিজ্ঞাসা করব, ইস্টবেঙ্গলেরও এবং তোমারও, আমার ধারণা এটা তুমি ক্লিয়ার করবে, জীবনের হয়তো এত কোচের সঙ্গে খেলেছো, তবে সব থেকে প্রিয় হয়তো যে লোকটা ছিল সেটা ট্রেভার মর্গান। দেখো, প্রিয় অনেকে ছিল। প্রথম দিকে ছিল আমার, টালিগঞ্জে পেয়েছিলাম, মোহনবাগানে পেয়েছিলাম অমল স্যার, অমল দত্ত। ফুটবল শেখানো কিভাবে হয়, একটা প্লেয়ারকে কিভাবে তৈরি করতে হয়, আই এম সো লাকি অমল স্যারকে আমি পেয়েছিলাম ওই সময়, যে সময় আমার দরকার ছিল ফুটবলের আইডিয়াটা। দেখো, দৌড়াতে তো প্রচুর পারতাম, বল কিক করতে প্রচুর পারতাম, পাসিং করতে পারতাম, কিন্তু কোথায় দাঁড়াতে হবে, কোথায় গিয়ে থামতে হবে, কোথায় রান করতে হবে, কীভাবে থার্ড ম্যান মুভ করতে হবে, এইগুলো কিন্তু ওনার থেকে অনেক কিছু শিখেছি। ফুটবলের যে বুদ্ধিটা, এবিসিডি অফকোর্স, ফুটবলের যে আইডিয়াটা। তারপরে তুমি যদি বলো, খুব ক্লোজ ছিল, খুবই ক্লোজ ছিল রাইডার, দেন অফকোর্স মর্গান, যে আলাদা একটা ফেথ ছিল, আই কন্ট্যাক্ট ছিল, কি আমি কিছু পারবো, আর ওনার প্রতি আমার আস্থা ছিল কি আমি মাঠে থাকলে। সেই সময়ে তোমাদের যে টিমটা ছিল, মানে সেটা তো মিনিমাম, মানে মনে হয় একটু মানে ত্রাস ছিল অন্য। হ্যাঁ, অফকোর্স ত্রাস ছিল, যে কোনো টিম, সে এফসি কাপ বলো আর আই লিগ বলো। আমরা ব্যাড লাক যে আই লিগটা পাইনি, বড় টিম সবাই, ডেম্পো, চার্চিল, সবাইকে হারিয়ে ইন্ডিয়ার কাছে হেরে গেছি বা ড্র করেছি, এনজিসির কাছে 10-12 গোল মিস করে, সেখানে আমরা, এটা এক্সকিউজ না। দেখো, আমি ছোটোবেলা থেকে এটাই শুনেছি, বড়দের কাছে তোমার শুনতাম কি হার্ডওয়ার্ক করো, কিন্তু তার সাথে সাথে কিন্তু 1% লাক দরকার। 99% হার্ডওয়ার্ক, 1% লাক। সেই লাকটা ইস্টবেঙ্গলে ছিল না, নাহলে 3বার 2010, 2011, 2012
এবং 2013 যেবার ট্রেভার চলে গেল, 10-11, 11-12, 12-13 ফালোপা পরে এলো, তারপরে এলো, মানে ওইটাই বললাম 10-11, 11-12, 12-13 এই 3 সিজন তুমি যদি দেখো, মানে গোল সংখ্যা, সবচেয়ে কম গোল কনসিড করা, সবচেয়ে বেশি বল পজিশন, সবার উপরে কিন্তু আমরা আমরা দেখেছিলাম মানে সেই সময় আর কি এরকম আমরা স্টোরিও করতাম আর কি, যে ইস্ট বেঙ্গলে মেহতাব, পেন, টোলগে ঠিক সেরকমই সমসাময়িক সেই সময় মেসি, জাভি, ইনিয়েস্তা বার্সেলোনায় এরকম একটা মানে হতো আর কি, এরকমই তোমরা আর কি করতে আর কি। দেখো তারা ডিফারেন্ট লেভেল, কিন্তু হ্যাঁ অফকোর্স ইন্ডিয়াতে তুমি যদি বলো, তোমার এখনো মনে আছে কি না জানি না, নন স্টপ যেবার ফার্স্ট ট্রেভার এলো, নন স্টপ আমরা 33 বা 34 ম্যাচ জিতেছিলাম নন স্টপ, ইনক্লুডিং এএফসি কাপ নিয়ে। তো হয়নি, ঠিক আছে, কিন্তু আমরা এনজয় করেছি সে ফুটবলটা। বিলিফ সিস্টেম ছিল এক অপরের প্রতি। এই বিলিফ সিস্টেম যদি না থাকে একটা টিম তৈরি হয় না। কোচ প্লেয়ারদের প্রতি থাকবে, প্লেয়াররা কোচের প্রতি থাকবে, বিলিফ সিস্টেম। দেখো যারা খেলে না, আমরা যখন খেলতাম না, কোচ খারাপ, কোচ ভালো না, এটা ব্লেম আসবে প্রত্যেকটা কোচের উপরে, ঠিক আছে, যে খেলে না সে ব্লেম দেবে। কিন্তু আমি বলবো আমরা খুব এনজয় করেছি। হ্যাঁ মানে যদি তোমার মন মানে বলতে চাও দু একটা কথা, কারণ আমরাও দেখতাম, আমরাও জানি অনেক কথা, কারণ সেই সময় যে ইস্ট বেঙ্গলের ড্রেসিং রুমটা ছিল তখন এত ঢাকা ঢাকা হতো না আর কি। তোমরা ছিল না, ছিল না। আর দেখো সাকসেস না পেলেই তখন অনেক মানুষ বলে গ্রুপিং ছিল, ওর সাথে কথা বলে না, তখন তো দেখো এখন মিডিয়া ম্যানেজার ছাড়া তুমি যেতেই পারবে না। তখন তো যে কোনো প্লেয়ারই খবর দিয়ে দিত রিপোর্টারদের। আমি জানি, আমি নাম বলবো না। দেখো এরম মানুষ কি হয় বলো তো, নিজের ফ্যামিলিরই হয় না। যারা এইটাও তো একটা আমার ইস্ট বেঙ্গল মানে আমার ফ্যামিলি, আমার ওটা মায়ের মতন। ওই ভিতরে যে কি হচ্ছে তুমি বাইরে খবর দিচ্ছ, এটা রাইট না। নিজেকে বাঁচানোর জন্য আমার সম্বন্ধে লিখো না, তাহলে তুমি তোমার সম্বন্ধে লিখবো না, তাহলে তুমি ডেভেলপ করবে কী করে, তোমার ভুলটা কী করে বুঝতে পারবে। আমি সবসময় বলতাম, তোমাদের সাথে সবার সাথে আমার খুব ভালো রিলেশন ছিল, কিন্তু আমি বলতাম যে তুমি আমার যখন খারাপ খেলবো অবশ্যই লিখবে, যখন ভালো খেলবো তখন লিখবে। কিন্তু এই যে ঘরে যে কথাটা হয়েছে, আমি কিন্তু এখন তোমার বুক বাজিয়ে বলছি, কেউ বলতে পারবে না, কোনো রিপোর্টার বলতে পারবে না কি আমি কে ড্রেসিং রুমে কোনো কথা হয়েছে যে আমি বাইরে বেরিয়ে একটা কথা বলেছি। এটা একদমই ঠিক। পাশাপাশি মানে তোমাদের মধ্যেও একটা দেখলাম ড্রেসিং রুমটা একটা আলাদা চনমনে ভাব ছিল। হঠাৎ করে একদিন দেখলাম প্র্যাকটিস শেষ হয়ে গেছে, টোলগে একটা ডাসা নিয়ে গুরবিন্দারকে তাড়া করছে, এদিক দিয়ে চলে আসছে। দেখো এরম অনেক গেছে ম্যাচ, আমরা ডার্বি ম্যাচ জিতেছি, পুরো আইস বাকেট, পুরো 3-4 মিলে আমাদের একজন অফিসিয়াল, নাম বলবো না, তাকে পুরো ওই আইস বাকেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এরমও গেছে সুইমিং পুলের ধারে ঠেলে ফেলে দিয়েছে, ঠিক আছে, এরকম গেছে ট্রেভারকে ঠেলে ফেলে দিয়েছি আমরা। আমার একটা অভিজ্ঞতা আছে, তোমরা যখন কল্যাণীতে আবাসিক শিবির করতে তখন গুরবিন্দার আর হচ্ছে রবিন সিং আমাকেও ঠেলে ফেলে দিয়েছে। হ্যাঁ, তো ওইটাই বলছি যে এই যে মানে এক অপরের সাথে ভালোবাসাটা এই করেই, এটা প্লেয়াররা কিন্তু এক অপরের সাথে কেন, দেখো এক হচ্ছে একজন পাঞ্জাবের, দুজন পাঞ্জাব, দুজন মণিপুর, দুজন মিজোরাম, দুজন 5জন বাংলার, এই যে এক করাটা, এটা এক হলো কি করে ট্রেভারের এই গুণটা, এই এক করাটা, দিস ইজ কল ম্যান ম্যানেজমেন্ট। এইটা সবচেয়ে বড় জিনিস কোচিংয়ে, এটা আমি শিখেছি ওনার থেকে। আমি আবার বলছি, আমরা হয়তো আই লিগ পাইনি, কিন্তু উই এনজয় এনিথিং। মানে তুমি যদি এনজয় না করো তাহলে তুমি ফ্ল্যাশ হতে পারবে না, তুমি বড় হতে পারবে না, তুমি তোমার পারফরমেন্সটাকে স্প্রেড করতে পারবে না, উচ্চতায় নিয়ে যেতে পারবে না। তোমার যদি ডিক্টেটর হয় তোমার একটা কোচ, তোমাকে করতেই হবে, তোমাকে এই করতে হবে, তোমার ভুল করলে চলবে না, ইউ ক্যান নট পারফর্ম, তুমি পারফর্ম করতে পারবে না। আচ্ছা তুমি তো প্রচুর ডার্বি খেলেছো, তোমার স্মরণীয় ডার্বি যদি জিজ্ঞাসা করো? প্রচুর ডার্বি আছে, তুমি বিলিভ করো। প্রায় আমার একজন সমীক্ষা দিচ্ছিল, আফটার সত্যতার পরে আমার 62-63 ডার্বি খেলা হয়েছে, মানে ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে। আমার কামব্যাক ডার্বিটা আমার সবসময় মনে থাকবে। আমি মোহনবাগানেরও গোল করেছি, ইস্টবেঙ্গলেরও গোল করেছি,
কিন্তু গুয়াহাটি ডার্বি আমি জীবনে বলবো না। ওই গোল, ওই 88 মিনিট তখন শেষ হয়ে গেছে মোটামুটি। এত দৌড়েছি, এত দৌড় করেছে সৈকা আমাকে, ঠিক আছে, তখন অলরেডি আমাকে শেষ করে ফেলেছে। ওই নিজের বক্স থেকে বল উইথ বল যাওয়ার পরে, এটা সবসময় সব জায়গায় আমি বলি, ওটা জীবনে আমি কোনোদিন বলতে পারবো না ওই গোল করতে পারবো, মানে জীবনে পারেও নি। নিজের বক্স, ঠিক বক্সের উপর থেকে যেখানে ডিফেন্স দাঁড়ায়, ডিফেন্সিভ থার্ড, ওখান থেকে বল ক্যারি করেছি, ক্যারি করার পরে ভুটিয়া বাইকে খেলেছি, ওখান থেকে চেক করেছি রান, মানে ভাবো এত স্পিডে গেছি, তারপরে চেক করেছি, তারপরে ভুটিয়া ভাই ওখান থেকে থ্রু করেছে। দেন ওই বলটা ফার্স্ট টাচটা এত ভালো হয়ে গেছে আমার, তখন আমি আর জায়গা পাইনি। আমি ফার্স্ট পোস্টেও আমি মারতে পারতাম, সেকেন্ড পোস্টে মেরেছে গ্রাউন্ডে। তো ওই গোলটা আমি কোনোদিন বলতে পারবো না, আর ওই ম্যাচটা কোনোদিন বলতে পারবো না। ওই ম্যাচটা আমার স্মরণীয় ম্যাচ। একদমই। পাশাপাশি আরেকটা ডার্বির কথা বলবো, সেই সময়কারই যে ডার্বিটা শেষ হলো না আর কি, মানে নবীর ওই ইনজুরিটা হলো, এক গোলে জিতছিলে, টিম তুলে নিল মোহনবাগান। ওই সময়ের ওই সিচুয়েশনটা ঠিক কি হয়েছিল যদি বলো? দেখো, একটা জিনিস, মোহনবাগান অফিসিয়ালরা কি করেছে, কেন করেছে, কি জন্য করেছে আমি জানি না, কিন্তু ওই ডার্বিটা এত ভালো আমরা খেলছিলাম। ফার্স্ট 15 to 20 মিনিটস বল পজিশন তুমি ওই ডার্বিটা তুলে নাও, তারপরে ওই ফ্রি কিকটা আমি তো ভাবতে পারিনি এতটা নিয়ার পোস্ট থেকে এতটা বলটা ঘুরবে, আর ওখান থেকে সরি খাবড়া এসে ওখান থেকে ফ্লাই করবে, একটা জাস্ট ফ্লিক করেছে, আর ওই বলটা এখান থেকে সামনে থেকে এরমভাবে ক্রার করেছে, তুমি যদি রিপ্লে দেখো এখনও, আর এত ভালো বল হয়ে গেছে আর এত ভালো ফ্লিক হয়েছে, কারোর কিছু করার ছিল না। তারপরে একটা রেড কার্ড হয়ে গেছে, নবী আউট হয়ে গেছে। এই পরে টিম কেন নামেনি এটা আমি ব্যাখ্যা দিতে পারবো না, এটা মোহনবাগান অফিসিয়াল যখন ওই সময় করিম বেনজিমা ছিল। হ্যাঁ, তুমি যেটা ইনসিডেন্টের কথা বলছিলে, সেটা যেহেতু রেড কার্ড দেখেছে ওডোফা, যেহেতু নবীর ইঞ্জুরি হয়েছে, না তখন রেড কার্ড দেখার পরে ইঞ্জুরিটা হয়েছে, ওডোফা রেড কার্ড হয়েছে ওখান থেকে। এইবার ওডোফা রেড কার্ড মানে ইস্টবেঙ্গল তো আর ছুটবে না, মোহনবাগান অবশ্যই দর্শকরা ছুটেছে, তখন অ্যাস্ট্রোটা মাঠ ছিল, বাউন্স হয়েছে। গ্রাস গ্রাউন্ড হলে এতটা বলটা, মানে ওই পাথরটা এতটা জাম করতো না, মানে বাউন্স হতো না, বলটা মানে মেরেছে, বাউন্স হয়েছে আর নবীর এখানে লেগেছে। আর ঠিক আমি পাশেই দাঁড়িয়েছিলাম, মেবি আমার লাগতে পারতো, রেফারি আর আরও কোনো মোহনবাগানের প্লেয়ারদের লাগতে পারতো। আমার মনে হয় এখন যেটা হয়েছে, গ্রাউন্ড খুব ভালো বানিয়েছে, খুব ভালো, কোনো অ্যালাউ কোনো কিছু করে না, মানে প্লেয়ারদের সেফটির জন্য এটা খুব দরকার ছিল। মানে সেই সময় আমরা ছবিতে দেখেছি অনেকে ওকে তুলে নিয়ে যাচ্ছে, মানে তোমরা কি হেল্প করেছিলে? ডেফিনেটলি কেন দেখো, মাঠে হচ্ছে কম্পিটিশন, তার বাদ বাকি কিন্তু আমরা মানুষ, বাইরে কিন্তু আমরা মানুষ, ভালো বন্ধু আমরা সবাই, আর স্টিল নাও আমরা ভালো বন্ধু সবাই, শুধু নবী না, আমরা যারা আছি, নবী, আমি, অসীম, সৌমিক, অর্ণব, তোমার ডেনচান, অর্ণব, সবাই আমরা, দীপঙ্কর, সবাই আমরা একসাথে এখনও থাকি। আচ্ছা, আমাকে একটা কথা বলো, তোমার মানে এই যে আমরা দেখেছি, মানে একজন প্লেয়ার যখন ভালো ফুটবল খেলে তখন তাকে অন্যান্যরা নেওয়ার জন্য আর কি চায় আর কি, তো তোমার কাছে নিশ্চয়ই এরকম প্রচুর অফার এসেছে? না, প্রচুর অফার আছে। যেবার আমি বেস্ট ইন্ডিয়ান প্লেয়ার হলাম, বেস্ট মিডফিল্ডার হলাম এআইএফএফ এর, সেবার কিন্তু মোহনবাগানে হিউজ টাকা সাইন করেছিলাম। আচ্ছা, সেটা দেবাশিসদাকে জিজ্ঞেস করলেও তুমি বলতে পারবে, দেবাশিসদা প্রায় 1.8 CR, মানে 1,80,00,000 টাকায় সাইন করেছিলাম আমি 2 বছরে। আচ্ছা, যেটা লাস্ট বার যেটা, সেটার কথা না, লাস্ট বার না, 2010-11-তে। ও আচ্ছা, 10-11, তারপর 10-11 যেবার আমি বেস্ট ইন্ডিয়ান প্লেয়ার হলাম, বেস্ট মিডফিল্ডার হলাম, সেইবার স্বপনদা জেনে গেছে, তো স্বপন আমি ক্লাবে গেছি, তো স্বপনদা মনটা খারাপ, কি ব্যাপার তুই নাকি শুনলাম মানে সাইন করেছিস, কন্ট্রাক্টে সাইন করেছিস। আমি বললাম দেখো, আমি আর ক বছর খেলবো, পয়সা তো ইনকাম করতে হবে,
নিতুদার সাথে কথা বললাম। যাই হোক, একটা জিনিস, আমি ওদের ভালোবাসা সত্যি বলছি এতটাই মনের মিল হয়ে গেছিলো না, আমি ওই দেবাশিস তাকে পরের দিন বললাম আমি সাইন করব না, আমি ইস্টবেঙ্গলে খেলবো। মানে ওই স্বপনদার আর নিতুদার সঙ্গে কথা বলে মনটা পুরো ঘুরে গেল আর কি। হ্যাঁ, আমি বললাম আমি খেলবো না, আমি তখন ইস্টবেঙ্গলে সাইন করলাম। প্রায় কত 1,20,00,000 1 কোটি এরমভাবে সাইন করলাম, মানে অনেক টাকা লস করে আমি। কিন্তু ওরা একটা আলাদা মজা ছিল, ফ্লেভার ছিল, বিলিভ মি। টাকা হয়তো লস হয়েছে, কিন্তু আমি খুব এনজয় করেছি ফুটবলটাকে, আমি মানে যতদিন আমি ইস্টবেঙ্গলে খেলেছি। আচ্ছা, আরেকটা বিষয় জিজ্ঞাসা করবো, মানে সুপারস্টারদের কথা বলবো। তুমি একজন সুপারস্টার, ভারতীয় ফুটবলের আরও 2 সুপারস্টার বলা হয়। এক হচ্ছে এই মুহূর্তে যে সুনীল ছেত্রী, ভারতীয় ফুটবলের পোস্টার বয়, আর একজন হচ্ছেন বাইচুং ভুটিয়া ছিলেন। তো দুজনের সঙ্গেই তুমি খেলেছো, কাকে কিরকমভাবে দেখো তুমি? মানে দেখো, একটা জিনিস বলতে গেলে, যদি প্রপার স্ট্রাইকারে সুনীলকে খেলাও, সুনীল কিন্তু 0। ফলস 9 যদি স্ট্রাইকার খেলাও, আইডিয়াল প্লেয়ারও। বক্স স্ট্রাইকার যদি তুমি বলো, বাইচুং ভুটিয়ার ধারে কাছে কেউ নেই। 60-40 বল থাকলেও গোল করে দেবে। ডিফেন্ডার ক্লিয়ার করতে যাওয়ার আগেও কিন্তু টো মেরে গোল করে দেবে বা হেড করে গোল করে দেবে। এরকমও দেখেছি, পা দিয়েছে, মেরে দিয়েছে, ওই বলটা হেড করে গোল করে দিয়েছে। এটা হচ্ছে বাইচুং ভুটিয়া। আর সুনীল ছেত্রী হচ্ছে বক্সের বাইরে থেকে আসবে, আনমার্ক আসবে, ওকে ধরা খুব মুশকিল। ও, এই কথাটায় মনে পড়লো, সুনীল যখন প্রেম করতো তখন নাকি তুমি মানে পাহারা দিতে? না, অফকোর্স, দেখো বন্ধু, আমরা যখন গেছি প্রেম করতে, তখন তারাও করেছে, আর ও যখন গেছে তখন আমিও গেছি। অনেক হিস্ট্রি আছে আর কি। অনেক হিস্ট্রি আছে, এটা দেখ, এরকম তো প্রচুর মজার গল্প আছে, কিন্তু সবসময় সব জায়গায় তো শেয়ার করা যায় না। মানে ক্যামেরা অফ থাকলে শেয়ার করা যায়। পাশাপাশি জিজ্ঞাসা করব, ইস্ট বেঙ্গল মানে থেকে তুমি চেয়েছিলে রিটায়ারমেন্ট করতে, কিন্তু সেটা তোমার হয়নি কোনো কারণে, কিন্তু এই আফসোসটা কি থাকবে? এই আফসোসটা মরার আগে অবধি থাকবে আমার। যদি ইস্টবেঙ্গল থেকে করতাম, থ্যাঙ্কস টু বাবনদা, যে আমাকে ওখানে আমি জানতাম না, আমি সত্যিই জানতাম না কি হয়েছিল। আমি জামশেদপুর থেকে ফিরে আমি কিছুদিন প্র্যাকটিস করেছি বা করেছি। তার আগে আমি জামশেদপুর থেকে এসে নিতুদার সাথে কথা সব, কল্যাণদার সাথে কথা সব হয়ে গেছিলো। হয়ে আমি সাইন করব, যেদিনকে কথা বলেছি সেদিনকে রাত্রে আমি শুনেছি মোহনবাগান ক্লাবে নাকি বামন ব্যানার্জি অ্যানাউন্স করেছে আমি ইস্টবেঙ্গল মেহতাব হোসেন মোহনবাগানে সাইন করছি। আমি জানি না, বিলিভ মি বলছি, তুমি বাবনদাও যখন জিজ্ঞেস করো। তো সেদিনকে আমি বিকেলে প্র্যাকটিস করছিলাম, প্র্যাকটিস করতে অনেক ফোন এসছে। মমিতা ফোন করেছে, আমার ওয়াইফ। আমি বললাম এত ফোন করেছো কেন, তোমাদের প্রচুর রিপোর্টারদের ফোন। আমি তো সারপ্রাইজ, এত কেন ফোন, আমি কি একটা করে দিলাম যে এত ফোন এসছে। সারপ্রাইজটা দিয়েছিল বাবনদা। তারপরে চলে যাওয়ার কথা, ইস্টবেঙ্গলে সাইন করে দেওয়ার কথা, গাড়িতে উঠেই গেছিলাম ইস্টবেঙ্গলের। যা হয় একটা প্রভাবশালী লোক যদি আসে তোমার কাছে, আর তোমার ফ্যামিলি তোমার কলকাতায় থাকে, তো কিছু করার নেই এখানে। না করতে পারো না, আমি করতে পারিনি, আমার ওয়াইফ না করতে পারিনি। আমি তো ইস্টবেঙ্গলের গাড়িতে উঠে চলে গেছিলাম, ঠিক বেরিয়েছি গাড়ি থেকে, আর তখন বাবনদা এসে গাড়ি দাঁড় করিয়েছে। মানে তখন মানে মুভি চলছে আর কি। ঠিক আছে। তো এত বছর ইস্টবেঙ্গলে দাপিয়ে ইস্টবেঙ্গলের ঘরের ছেলে হয়ে গেছিলে, খেলছিলে, তারপরে মোহনবাগানে সাইন করলে, শেষবারের কথা বলছি, এবার বাড়ি থেকে বেরিয়ে মোহনবাগান প্র্যাকটিসে যাবে, মাথায় কি ঘুরছিল মোহনবাগান সাপোর্টাররা বা মোহনবাগান ম্যাচে যাবে? দেখো, অ্যাকসেপ্ট করা খুব মুশকিল। ফার্স্ট অফ অল দুদিক দিয়েই গেলাম আমি, ইস্টবেঙ্গলের দিক দিয়ে গেলাম, মোহনবাগানের দিক দিয়ে গেলাম। কী প্রেশার ছিল আমি জানি, কিন্তু হ্যাঁ, আফটার অল একটা প্লেয়ারের জেদ অন্য থেকে, সাধারণ মানুষের থেকে অনেক বেশি হয়। যখন নেমেছি মোহনবাগানে, যেই ম্যাচ খেলেছি সেই ম্যাচটা কিন্তু নিজেকে প্রুভ করেছি শেষ বয়স অবধি। যে ম্যাচ হারছে, যে ম্যাচ ড্র করছে, নেমেছি, ম্যাচ জিতিয়েছি। মানে তুমি এমন একজন ফুটবলার যার ক্রেজ
মানে এখনো পর্যন্ত মানে তুমি তো সুপারস্টার বলে বলছি, যার ক্রেজ সবসময় বিদ্যমান, মানে সবাই মেহতাব হোসেন নামটা একটা ব্র্যান্ড হয়ে গেছে। ঠিক সেরকমই মেহতাব হোসেনকে মানে ক্রিটিসাইজ, মানে সমর্থকদের কথা বলছি, মানে বাজে কথা বলা, কটূক্তি, এটা মনে হয় এই যাবৎ ফুটবলে মেহতাব হোসেনই সব থেকে বেশি শুনেছে। এইটাই তো ভালোবাসা। তুমি যতক্ষণ ক্রিটিসাইজ নেবে না, ততদিন তোমার প্রতি কেন ক্রিটিসাইজ করছে সেটা ভাবতে হবে তোমাকে। এক্সপেকটেশন তোমার প্রতি যে ইস্ট বেঙ্গলের সাপোর্টাররা যে বলেছে আমাকে, তার আমার প্রতি যে এক্সপেকটেশন সব প্লেয়ারের মধ্যে, মানে অনেক প্লেয়ার আছে, অনেক প্লেয়ার চলে আমাদের সময়, আর অন্য টিমে সাইন করেছে গিয়ে, মনমানেও সাইন করেছে, কিন্তু তাদের প্রতি এত এক্সপেকটেশন ছিল না বলেই আমার এত গালাগালি দেয়নি কেউ, ইজিভাবে চলে গেছে। কিন্তু আমার প্রতি এক্সপেকটেশন ছিল বলেই আমাকে এত ক্রিটিসাইজ, এত এত ক্ষোভ বিক্ষোভ। এক্সপেকটেশন না হলে আজকে তোমার প্রতি আমি যদি আমার ছেলের প্রতি এক্সপেকটেশন না করি, দরকার নেই আমার ওকে নিয়ে চিন্তা করা। পাশাপাশি জিজ্ঞাসা করব শঙ্করলাল চক্রবর্তী কোচ, তার কোচিংয়ে খেলেছ, কিরকম লাগে? হ্যাঁ, ঠিকঠাক। দেখো, কোচের কাজ কোচ করেছে, আমার কাজ আমি করেছি। দেখো তুমি মানে হ্যাঁ তুমি বলো। কোচের কাজ কোচ করে যখন নামিয়েছে তখন আমি খেলেছি, যখন নামাইনি তখন খেলিনি। তোমার কি মনে হয় তুমি আরো বেশি সুযোগ পাওয়া উচিত ছিল? সেটা আমাকে শঙ্করদাকে জিজ্ঞেস করলেই ভালো হয়। মানে তুমি কিছু বলবে না? আচ্ছা, ছেড়ে দিচ্ছি ওটা। আর শেষের দিকে চলে এসেছি আমরা। জিজ্ঞাসা করব যে এরপরে তুমি মানে অবসর গ্রহণ করলে, চেয়েছিলে তো অবশ্যই ইস্ট বেঙ্গল থেকে একটা ফেয়ার, কিন্তু হলো না, তাও এখান থেকে অবসর। দেখো, সব সময় যেটা চাও সেটা হয় না, কিন্তু আমি হ্যাটস অফ টু নিতুদা স্টিল সাপোর্টারদের, যে এখনও আমাকে ওয়ার্ম ওয়েলকাম করেছে এবং ভালোবাসে, তার জন্যে আমি জীবনে ইস্টবেঙ্গল সাপোর্টার, ইস্টবেঙ্গল প্লেয়ার, ইস্টবেঙ্গল অফিসিয়ালদের কোনো দিন ভুলবো না। অফকোর্স মোহনবাগান সাপোর্টাররাও খুব ভালো, আমি তাদেরকে দোষ দেবো না, কেন আমার একটা যুগ ইস্টবেঙ্গলে কেটেছে। আমি সবসময় এটাই বলি, কেউ তোমাকে অ্যাকসেপ্ট করবে না, এত বছর সারা জীবন তুমি দিয়ে দিলে একটা ক্লাবে, কেউ করেও না এটা। তুমি যদি বার্সেলোনা সারা জীবন খেললো, ইনেস্তা, আর লাস্ট বয়সে গিয়ে রিয়াল মাদ্রিদে খেলবে, কেউ অ্যাকসেপ্ট করবে? কেউ অ্যাকসেপ্ট করবে না। সেটাই হয়েছে। কিন্তু যেটা তুমি প্রশ্ন করলে শঙ্করদার কথা, আমরা প্লেয়ারদের দায়িত্ব হচ্ছে যখন তোমাকে চান্স পাবে তোমাকে প্রুভ করতে হবে, সেটাই আমি করেছি। আর আমি যতদিন বেঁচে থাকবো সেটাই বলবো, আর এখনও বলবো যে ইস্টবেঙ্গল থেকে আমি যদি রিটায়ারমেন্ট করতাম তাহলে আমি আমার যোগ্য সম্মান পেতাম। বাঙালির শেষ সুপারস্টার মেহতাব হোসেন বলা যেতে পারে। বাংলার ফুটবলে আরেকটা মেহতাব হোসেন আসছে না? আসবে, আমি দৃঢ় বিশ্বাস, আমি বিলিভ করি। আমাদের বাচ্চারা প্রচুর ট্যালেন্ট আছে, শুধু নিজের ট্যালেন্টটাকে বুঝতে হবে আর সিনসিয়ারভাবে কাজ করতে হবে। 24/7 যদি ফুটবল খেলতে হয়, স্পোর্টস পারসন হতে হয়, ভালো স্পোর্টস পারসন হতে হয়, তাহলে 24/7 তার মধ্যে ঢুকে যেতে হবে। কিন্তু বিশেষজ্ঞরা তো বলে যে এখনকার দিনের ফুটবলাররা ক্ষেপের মাঠে গিয়েই শেষ হয়ে যায়। না, যারা যাচ্ছে তারা যাচ্ছে, আমরাও খেলেছি, আমিও 7 সাইড খেলেছি, 5 সাইড খেলেছি, কিন্তু আমার চিন্তা হতো কী হলো, তো ওখান থেকে নিজেকে তৈরি করব ইস্টবেঙ্গল মোহনবাগানের জন্যে, দেশের জন্যে, নিজের রানিং, নিজের স্কিল, নিজের রিসিভিং। সব ব্রাজিলিয়ান প্লেয়াররাই কিন্তু ফুটসল খেলে, রোনাল্ডিনোর মতন প্লেয়ার খেলেছে, রোমারিওর মতন প্লেয়ার খেলেছে, বিচ ভলি খেলেছে। তারা কিন্তু অ্যাম্বিশন মানে না। এখন যারা অ্যাম্বিশন মানে না তারা শেষ হয়ে যায়, যারা ভাবে না এখান থেকে আমি নিজেকে তৈরি করব, নিজেকে গ্রুম করব, নিজের স্কিল, নিজের ভিশন, নিজের আইডিয়া, ফুটবলার আইডিয়া, ক্ষেপের মাঠে খুব তাড়াতাড়ি আইডিয়াটা তৈরি হয়। সেল্ডিং তুমি বলো, বল কভারিং, ড্রিবলিং, পাসিং, শর্ট পাসিং খুব তাড়াতাড়ি তৈরি হয়। ব্রাজিলিয়ান প্লেয়াররা তাই জন্য এত স্কিলফুল হয়। তো নিজেকে ওখানে যদি তৈরি করে তারপরে যদি তুমি চলে আসতে পারো বড় টিমে, তো যদি তুমি তারপরে তুমি যদি ত্যাগ করো, এভরিডে তুমি খেললে, তাহলে তো তুমি খেপ প্লেয়ার হয়ে গেলে, এভরিডে খেলা যাবে না। পাশাপাশি শেষ প্রশ্ন করব, মেহতাব হোসেন এখন ফুটবল থেকে অনেকটাই বাইরে, মানে শুধু ওই
সিনিয়রদের খেলা হলে আর কি তখন গিয়ে একটুখানি খেলে Legendsদের- লেজেন্ডস সিনিয়র বলছে সরি লেজেন্ডসদের খেলা। তো মেহতা হোসেন কি আবার ফুটবলে কিছুতে আসছে বা কিছু না ভাবছে? ডেফিনেটলি আসছে, খুব তাড়াতাড়ি খবর পাবে। আচ্ছা, মানে একটা একটু হিন্টস দিয়ে রাখো। দেখো হিংস দেওয়া এখন যখন যতক্ষণ হচ্ছে না ততক্ষণ তুমি অবশ্যই তোমাদের ফোন করবো। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। আমরা কথা বললাম মেহতাব হোসেনের সঙ্গে। মেহতাব হোসেন, তার জীবন, তার লাইফ এবং মেহতাব হোসেনের এই যে বিশাল বড় ফুটবল কেরিয়ার, এই ফুটবল কেরিয়ারটা কিন্তু একদম খুব সহজে আসেনি। তার পিছনে ছিল খুব খাটনি এবং অধ্যাবসায়, আর তারপরেই কিন্তু একটা মেহতাব হোসেন হওয়া যায়। সেই মেহতাব হোসেন হওয়ার জন্য ক্ষেপের মাঠেও ফুটবল খেলা হয়, কিন্তু নিয়ম শৃঙ্খলা মেনে নিজের খেলাটা করে নিজেকে গ্রুম করে সেই পর্যায়ে সেই উচ্চতায় নিয়ে যেতে হয়, আর তবেই কিন্তু মেহতাব হোসেন হওয়া যায়। তবে মেহতাব হোসেন ফুটবল ছেড়ে দিয়েছে ঠিকই, ফুটবল থেকে অবসর নিয়েছে ঠিকই, কিন্তু মেহতাব হোসেন আজ বলে গেলেন তিনি আবারও ফুটবলে ফিরছেন, কিন্তু অন্য ভূমিকায়, অন্যভাবে। তার জন্যই আমাদের অপেক্ষা করতে হবে। বাকি সব খবরের জন্য আপনারা অবশ্যই চোখ রাখুন প্যারালাল স্পোর্টসে।